মধ্যরাতে জরুরি বৈঠকের পর সারা দেশে বুধবার থেকে ডাকা অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। মঙ্গলবার রাতে জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে মালিক সমিতির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি। মামুন হুসাইনের রিপোর্ট। ৫ দফা দাবিতে বুধবার সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। ধর্মঘটের ঘোষণায় জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর ন্যাম ভবনে বৈঠকে বসেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। আমাদের যে 12,500 অ্যাম্বুলেন্স মালিক এবং শ্রমিক ভাইরা আছেন, সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আগামীকালকের ধর্মঘট আমরা প্রত্যাহার করলাম। বৈঠক শেষে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির দাবি নিয়ে আগামী 1 মাসের মধ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা উভয় পক্ষ ওনাদেরকে ডেকে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই আগামীকালকে ভোর থেকে আহত যে ধর্মঘট সেটা প্রত্যাহার করতেছে। আর সরকারের পক্ষ হয়ে আমরা সরকারি কনসার্ন মিলে আগামী 1 মাসের মধ্যে এদের যৌক্তিক দাবিগুলো বৈঠক করে আলাপ আলোচনা করে একটা নিষ্পত্তির জন্য ওনারা একমত হয়েছে। এদিকে অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্টরা জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব নিয়ে কাজ করব যাতে এরকম কোনো ঘটনা বাংলাদেশের কোনো হাসপাতালে পুনরায় না ঘটে। মামুন হুসাইন, ৭১, ঢাকা। জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে সরকার। এজন্য দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, চলমান গ্যাস সংকট মোকাবেলায় বাংলাদেশকে সাধ্যমতো সহায়তার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। শারমিন নীরা রিপোর্ট। সিএনজি স্টেশনে দীর্ঘ সময়ের অপেক্ষা কিংবা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত মাত্রায় জ্বালানি না পাওয়ার ছবিটা গেল 1 সপ্তাহের। দেশে প্রতিদিন গড়ে ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ আছে ২৭০ কোটি ঘনফুটের, যার প্রায় অর্ধেক দেশীয় উৎপাদন, বাকিটা আমদানি নির্ভর। এমন বাস্তবতায় চলতি মাসেই ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়াতে কমেছে সরবরাহ, ফলে তীব্র হয়েছে দেশে গ্যাসের সংকট। সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটি সাধ্যমতো সহায়তা করবে বলেও আশ্বস্ত করেছে। আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার দেশের সহযোগিতা কামনা করেছেন। আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। তিনি বলেন, এলএনজি টার্মিনালের সংস্কারের মধ্যে আগামী সপ্তাহের শুরুতেই কিছুটা আর তার পরের সপ্তাহে আগের মতো সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমানে এফএসআরইউ যে সমস্যা, অর্থাৎ তারা প্রতিদিন প্রায় 500 থেকে 600 মিলিয়ন ঘনফুট গ্যাস সাপ্লাই করতেন। আমরা আশা করছি আগামী সপ্তাহের প্রথমে এখান থেকে আমরা ইনশাল্লাহ 280 থেকে 300 মিলিয়ন ঘনফুট তারা গ্যাস সরবরাহ করতে সমর্থ হবেন এবং পরের সপ্তাহের শেষের দিকে বাকিটা অর্থাৎ পুরো এফএসআরইউ তারা ফাংশনাল করতে পারবেন। বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। জাপানিজ একটা টিম অর্থাৎ জাপানিজ প্রধান। শারমিন নীরা, ৭১, ঢাকা। রাজধানী সহ সারা দেশে কাটছে না গ্যাস সংকট, বাড়ছে গ্রাহক ভোগান্তি। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাভার থেকে সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, আজ সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন গ্রাহকরা? আমি আছি সাভারের রেডিও কলোনির
সাহারা ফিলিং স্টেশনে। এখানে কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে গত বুধবার থেকে তারা বলছেন তারা গ্যাস পাচ্ছেন না, তাদের যে লাইন এই লাইনে গ্যাস নেই এবং এই কারণে কিন্তু বলা যায় এই সিএনজি স্টেশন বা পাম্প পুরোটাই ফাঁকা। মাঝে মাঝে কিছু ব্যক্তিগত গাড়ি আসছে, গাড়িগুলো এসে ঘুরে যাচ্ছে, কারণ সিএনজি স্টেশন এখন পুরোপুরি বন্ধ। তবে এলপিজি তাদের এলপিজি সেকশন বা তেলের যে সেকশন সেটি চালু আছে। এর বাইরে সাভার পৌরসভার মধ্যে তিনটি সিএনজি স্টেশনের মধ্যে দুটিতে এখন গ্যাস পাওয়া যাচ্ছে, যেটি হচ্ছে সাভারের গ্যান্ডা এলাকা এবং উলাইলে পাওয়া যাচ্ছে। এছাড়া আমিনবাজার এলাকার তিনটির মধ্যে দুটিতে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না, পুরোপুরি বন্ধ। একটিতে গ্যাস পাওয়া যাচ্ছে, যার কারণে ধামরাই অঞ্চলে গ্যাসের তীব্র সংকট, মানিকগঞ্জে গ্যাসের সংকট, যার কারণে ওই অঞ্চলে গাড়িগুলো এখন সাভারের দিকে ভিড় করছে এবং চাপছে, যার কারণে কিন্তু গ্যাসের গাড়ির চাপ প্রচুর বেড়েছে এদিকে। স্বাভাবিক সময়ে সাভার অঞ্চলে যে গাড়িগুলো, সেই গাড়িগুলোর উপর এখন চাপ বেড়েছে, যার কারণে তারা কিন্তু গ্যাস পাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে বাসাবাড়ির যে বিষয়গুলো, বাসাবাড়িতেও কিন্তু একাধিক লাইন থাকার কারণে সেখানেও গ্যাস পাচ্ছে না। যেমন সাভার থানা রোডের যে লাইন, থানা রোডের লাইনে নিরবচ্ছিন্ন গ্যাস আছে এবং স্বাভাবিক গ্যাস আছে, কিন্তু ব্যাংকগুলো নিয়ে বলি বা সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকা বলি, এই এলাকাগুলোতে কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে শিল্প কারখানা, বিশেষ করে সাভার এবং আশুলিয়া অঞ্চলে। তো সব মিলে আসলে সাভারে গ্যাস সংকট কবে কাটবে তিতাস কোনো কিছুই বলতে পারছে না। মুন্নি। রায়ান বিন আমিন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। রাজধানী সহ সারা দেশে কাটছে না গ্যাস সংকট। গ্যাস সংকটের খবরাখবর নিয়ে সাভার থেকে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন। জুলাই কারো ঐতিহাসিক অর্জন, আবার কারো কাছে সারা জীবনের না ফেরা অপেক্ষা। 2 বছর পরও স্বজনের সন্ধানে কেউ কেউ এখনও ঘুরছেন এক কবরস্থান থেকে আরেক কবরস্থানে। এখন পর্যন্ত গণকবরের ডিএনএ পরীক্ষায় মিলছে 8 জনের পরিচয়, কিন্তু বাকিদের শেষ হয়নি স্বজন খোঁজার সেই দীর্ঘ প্রতীক্ষা। মাইনুল মারুফের বিশেষ প্রতিবেদন। বাবা মাহিম যখন শহীদ হন তখন হামিমের বয়স মাত্র 8 মাস। বাবাকে চিনে ওঠার আগেই হারিয়েছে সে, বাবা বলে ডাকার সুযোগও হয়নি। অথচ আজ বাবা ডাকতে শিখেছে যখন, তখন তার বাবার ঠিকানা একটি গণকবর। ছোট্ট দুটি হাত তাই বারবার ছুঁয়ে দেখে সেই কবর। জুলাই অভ্যুত্থানের 1.5 বছর পর ডিএনএ পরীক্ষায় একে একে মিলতে শুরু করে অজ্ঞাত অনেকের পরিচয়। প্রথম ধাপে শনাক্ত হন 8 জন শহীদ, তাদেরই একজন মাহিম। মোহাম্মদপুরে শহীদ হওয়ার পর হাসপাতাল, মর্গ, থানা, কোথাও তার সন্ধান পায়নি পরিবার। অবশেষে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয় রায়ের বাজারের গণকবরেই অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয় তাকে। বাবা থাকতে যেরকম থাকে, বাবার পরে কি এরকম বাবার আবদারটা কি কেউ মিটাইতে পারে? শুধু বাবা ছাড়া কেউ মিটাইতে পারে না। সবাই আদর দিতে, কিন্তু বাবার মতো আদর ভালোবাসা কেউ দিতে পারে না। শুধু হামিম নয়, এই গণকবরের প্রতিটি নামহীন কবরের সঙ্গে জড়িয়ে আছে একটি করে পরিবারের দীর্ঘ প্রতীক্ষা। ভালো থাকি না কে খারাপ হয়ে যাবে ওটা। এই যেমন সাইফুর রহমান, জুলাই অভ্যুত্থানে হারিয়েছেন ভাই শহীদুলকে। যাত্রাবাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। খোঁজ করছিলাম সব জায়গায়, মোটামুটি সব জায়গায়, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি। আল্লাহ বাঁচিয়ে রাখছে না কি কোনো কিছু হয়েছে কইতে পারি না। সর্বশেষ সরকারি গেজেট অনুযায়ী জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন 865 জন। তবে তদন্তকারীদের ধারণা এই সংখ্যা আরও বাড়তে পারে। রায়েরবাজারে গণকবরের অজ্ঞাত পরিচয়ে দাফন করা 114 জনের মধ্যে ডিএনএ পরীক্ষায় ইতোমধ্যে 8 জনের পরিচয় নিশ্চিত হয়েছে। পরে তাদের নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জুরাইন, মাতুয়াইল, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জেও গণকবরের সন্ধান পেয়েছে। পাশাপাশি নদীতে ভাসিয়ে দেওয়া মরদেহের ঘটনাও তদন্তাধীন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, এখনও নিয়মিত নতুন নতুন পরিবার আসছেন স্বজনের খোঁজে। পরিবার যদি জানতো যে আমার বাচ্চার সার্টিফিকেট ওই হাসপাতাল থেকে আনা যাবে, হয়তো কোনো না কোনো ব্যবস্থা করে যেত, যে দেখেন না একটু ওই দিন সিসিটিভি ফুটেজটা দেখেন এটা। বাট এনারা তো জানেনই না তার সন্তানটা কই। সো এই যে 1400 বলছেন, 1400 কেন হবে, আরও বেশি হবে। তিনি জানান, স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে বিভিন্ন গণকবর ও সমাধিস্থল থেকে নেওয়া নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। সকল মিডিয়া, ম্যাস মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সেখানে আপনার একটা সার্কুলার দেয়াই যেতে পারে
যে আমাদের অনেকগুলো লাশের ডিএনএ সম্পন্ন করা হয়েছে যাদের আত্মীয় পরিজনের খবর আমরা জানি না। আপনি যদি সেই সময়কালীন যদি আপনার প্রিয়জনকে হারিয়ে থাকেন, আপনি আসুন, আপনার ডিএনএর স্যাম্পল দিয়ে যান, আপনার প্রিয়জনের কবরটা অন্তত আপনি বুঝে নেন। আর সম্প্রতি গণকবর পরিদর্শনে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, এখনো অনেক শহীদকে শনাক্ত করা সম্ভব হয়নি। কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি, আরও আমাদের তদন্ত অব্যাহত আছে এবং যেভাবে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। যাদের কবর মিলেছে তারা অন্তত বলতে পারেন এখানেই ঘুমিয়ে আছেন আমার মানুষটি, কিন্তু যাদের স্বজন এখনো নিখোঁজ তাদের অপেক্ষা শেষ হয়নি। জুলাই কারো কাছে অর্জনের ইতিহাস, কারো কাছে চিরস্থায়ী ক্ষত। কেউ স্বজনকে খুঁজে পেয়েছেন এই গণকবরে, কেউ এখনো খুঁজে ফিরছেন। তবে তাদের মাঝে একটাই মিল, স্বজন হারানোর চিরস্থায়ী বেদনা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। আজ বিশ্ব বাঘ দিবস। এবারের বাঘ দিবসের সুখবর হিসেবে বন বিভাগ বলছে, নতুন শুমারিতে বাঘের সংখ্যা গত শুমারির চেয়ে ১১টি বেশি। তবে এই অর্জন ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলছে বাঘ সংরক্ষণে জড়িত বিভিন্ন পর্যায়ের অংশীদাররা। তাদের মতে জলবায়ু পরিবর্তনে বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়া এবং মানবসৃষ্ট নানা চাপ এখনও বড় উদ্বেগের বিষয়। শরণখোলা সংবাদদাতা নজরুল ইসলাম আকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সুন্দরবনে বাঘ বেড়েছে। ৬,০১৭ বর্গ কিলোমিটারের বনে ২০২৪ সালের শুমারি অনুযায়ী রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ১২৫টি, যা ২০১৮ সালের জরিপের তুলনায় ১১টি বেশি। তবে এই অর্জন ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সুন্দরবন ও বন্যপ্রাণী সুরক্ষা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা। তাদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বেড়ে যাওয়া, ঘূর্ণিঝড় সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর বাড়তি চাপ তৈরি করেছে। এতে বাঘের নিরাপদ আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও হরিণ চোরা শিকারীদের ফাঁদেও বাঘের আটকা পড়ার ঘটনা নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মূল্যে বাঘকে বাঁচিয়ে রাখতে হবে। বাঘ থাকলে সুন্দরবন থাকবে, সুন্দরবন থাকলে আমরা বেঁচে থাকবো এবং বাঘ আমাদের গর্ব, অহংকার। যারা এই শিকারী আছে এরা ধরা খাওয়ার পর জন্য তাড়াতাড়ি ছেড়ে না আসতে পারে, তার জন্য আইনটা আমাদের শক্ত হইতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে সাগরমুখী যে খাল এবং নদী সমূহ আছে সেইগুলি ভরাট হয়ে যাচ্ছে, তাতে জীববৈচিত্র্য যথেষ্টভাবে ক্ষতি হচ্ছে, তার সঙ্গে বাঘেরও আবাসস্থলের ক্ষতি হচ্ছে। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে যাতে হচ্ছে গিয়ে যে এই সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকি থেকে রক্ষা পায় এবং এরা বেঁচে থাকে, সুন্দরবনের বাঘ বেঁচে থাকে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জানান, বন বিভাগের প্রতিদিনের টহলের নতুন সংযোজন ড্রোনে নজরদারি, এতে দুর্গম এলাকাও টহলের আওতায় এসেছে। বাঘ রক্ষায় বন বিভাগ সদা তৎপর রয়েছে। আমাদের প্রতিদিনের যে টহল, তার পাশাপাশি প্রতি মাসে আমাদের এখানে 2 বার করে স্মার্ট পেট্রোল চলছে। এর পাশাপাশি আমাদের নতুন সংযোজন হয়েছে ড্রোন। আমরা ড্রোন টহলের মাধ্যমে সুন্দরবনের দুর্গম জায়গাগুলোকেও টহলের আওতায় আনতে পেরেছি। এর মাধ্যমে সুন্দরবনে বন্যপ্রাণী শিকার আমরা কমিয়ে আনতে পেরেছি। বন বিভাগের আশা, আগামী জরিপে বাঘের সংখ্যা আরও বাড়বে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও জানান তারা। হাসান আহমেদ, ৭১। গভীর রাতের অভিযানে সিলেট নগরীর বালুচর এলাকায় এক লন্ডন প্রবাসীর বাড়ি থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ ও বিয়ার জব্দ করেছে র্যাব। এ সময় লন্ডন প্রবাসীর ভাইকে আটক সহ 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মঙ্গলবার রাত 1টায় শহরের বালুচর এলাকার নওয়াবাজারের বহুতল ভবনে অভিযান চালায় র্যাব। অভিযানের শুরুতেই ঘরের ভেতরে বিভিন্ন রুম থেকে বেরিয়ে আসতে শুরু করে নামিদামি সব ব্র্যান্ডের বিদেশি মদ ও বিয়ারের বোতল। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা চলে এই সাঁড়াশি অভিযান। জব্দ করা মদের আনুমানিক বাজার মূল্য অর্ধ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে র্যাব। বিভিন্ন রকম ব্র্যান্ডের আর কি বিদেশি মদ, সবগুলোই বিদেশি মদ, দেশি মদ সম্ভবত এখানে নাই। আর বিয়ারগুলোও তো স্বাভাবিকভাবেই বিয়ারগুলো বিদেশি। তো সেই হিসেবে আমরা অনুমান করছি যে এটা প্রায় অর্ধ কোটি টাকার কাছাকাছি অথবা তার উপরেও এই সমমূল্যের মদ হতে পারে। তো প্রাথমিকভাবে আমরা এই আবু শেতাব, ওনাকেই আমরা অভিযুক্ত করেছি। ওনার সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে এই ঘটনায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাট্যভাবনা, সাহিত্য ও সাংস্কৃতিক চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে
4 দিনব্যাপী আয়োজনের পর পর্দা নামল নজরুল নাট্য উৎসবের। সমাপনী দিনে মঞ্চস্থ হয় নজরুলের নাটক হারাপনের বিয়ে। নাট্যপ্রেমীদের উপস্থিতিতে উৎসব হয়ে ওঠে প্রাণবন্ত। বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে। নজরুলের নাটক শুধু সাহিত্য সম্পদ নয়, মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সাংস্কৃতিক জাগরণের এক অনন্য দলিল। তাই নজরুল চর্চার প্রচার প্রসারের জন্যই বাসরে একটি নজরুল চর্চা কেন্দ্র আয়োজন করেছিল 4 দিনের এই নজরুল নাট্যোৎসব। সমাপনী দিনে মিঠোপথ থিয়েটারের প্রযোজনে মঞ্চস্থ হয় কাজী নজরুল ইসলামের নাটক হারাধনের বিয়ে। ব্যঙ্গরস, সামাজিক বার্তা ও শিল্প সৌন্দর্যে সমৃদ্ধ এই নাটকটি প্রশংসিত হয় দর্শকের কাছে। উৎসবের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। আমরা চাই যে নজরুলের প্রত্যেকটা শিল্পকর্মকে প্রত্যেকটা শাখায় যতগুলি শাখাতে উনি এখানে ভূমিকা রেখেছেন, তার সৃষ্ট কর্ম আছে, সবগুলোকেই আমরা এখানে মানুষের সামনে তুলে ধরতে চাই, যাতে মানুষ সেখান থেকে তার চেতনায়, তার মনে, তার মনোজগতে, মননে একটা ভিন্ন একটা মাত্রা যোগ করে, যা তাকে একটা প্রকৃত মানুষ হিসেবে এবং প্রকৃত দেশপ্রেমিক এবং একটা মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবির নাট্য সাহিত্য নিয়মিত মঞ্চায়ন ও গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আরো বিস্তৃতভাবে তুলে ধরার গুরুত্ব আরোপ করেন। আমি খুবই আশাবাদী এবং মনে প্রাণে বিশ্বাস করি আগামী 50 বছর পর বাংলাদেশ নজরুলময় হবে। 4 দিনের এই উৎসবে দেশের বিভিন্ন নাট্যদল নজরুলের নাটক ও লেটো নাটক মঞ্চস্থ করে। প্রতিদিন দর্শক, নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী ও গণমাধ্যম কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখরিত হয়ে ওঠে। আমি বলি, শোনো মানুষ, পূর্ণ হওয়ার সাধনা করো, দেখিবে তাহারি প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থর থর। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।